फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आमी शर्मी आमार नतून आरो एकटा भिडियोते तोमादेरके वेलकाम जानाच्छि। आजके अनेकगुलो दिन परे आबारो तोमादेर संगे किछु भिडियो शेयर करते चले एसेछि। जेहेतु आमी खुबই डिले करे तोमादेर संगे भिडियो शेयर करछि सेजন্য जेटा होच्छे जे अनेक दिनेर पेंडिंग भिडियोगुलो थेके जाच्छे एबं सेगुलो सबकटाके एकसाथे अ্যাটাচ करे बेश अनेकटा बड़ो करे भिडियो बानिये तोमादेर साथे शेयर करते होच्छे। যাই হোক এই মুহূর্তে তোমরা যে সিনটি দেখতে পাচ্ছ সেটা বেসিক্যালি শিহাব কিন্তু নতুন একটা সাইকেল কিনেছে। সেই সাইকেলটাকে বিকাল বেলায় ছাদের উপরে প্র্যাকটিস করছিল চালানো। যেহেতু ভিডিওটা একদম প্রথম দিককার আর তাও প্রায় এক মাসেরও আগের, সেই কারণেই তখন কিন্তু শিহাবের অতটা ভালো হাত সেট হয়ে পারেনি, খুব ভয়ে ভয়ে সাইকেল চালাচ্ছে। আর ওকে দেখার জন্য যে পিসি আমাদের বাড়িতে থাকেন সেই পিসি কিন্তু ওর সাথে করে পিছনে পিছনে যাচ্ছেন। তো মোটামুটি যেহেতু ভিডিওটা প্রায় এক মাসেরও আগের, তো সেই সময়তেও কিন্তু শিহাবের একটু একটু হলেও স্টুলের সাথে মিউকাস আসছিল। আর এই টাইমে আমরা ফাইনালি ডিসিশন নিই যে না, ওকে আমরা আর আমাদের এখানের ডাক্তার দেখাবো না, কারণ উনি তো ডিরেক্টলি বলেই দিয়েছিলেন যে ওকে হয়তো কোলোনোস্কোপি করতে হবে এবং সেটা ওর জন্য ভীষণই রিস্কি। সেজন্য ওকে নিয়ে একদম আমার বাবা মা বলেই দেন যে ওকে যেন কলকাতাতে, যেখানে আমার দাদার ছেলেকে ডাক্তার দেখানো হয়, সেই ডাক্তারের কাছে যেন নিয়ে যাই। এবং শিহাব যখন প্রায় প্রত্যেক দিন এই বিকালবেলায় ছাদে সাইকেল চালাতে আসে, সেই টাইমে আমি যেটা করি মাকে বাবাকে ভিডিও কল করি। আর এই মুহূর্তে ওই কথাটি বাবা মার সাথে হচ্ছিল। বাবা মা বলেন আর একদম বিলম্ব না করে আগামীকালকেই নিয়ে এসো, স্যাটারডে, কালকে ডাক্তারবাবু বসবেন। তো যেমন ভাবনা তেমন কাজ। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো সবাই রেডি হয়ে নিয়েছি। আর যেহেতু একদম আমাদের বাড়ির কাছেই স্টেশন, সেজন্য পায়ে হেঁটে স্টেশনে পৌঁছে যাচ্ছি। কারণ কি সকালবেলায় ট্রেন না ধরলে ডাক্তারবাবুর যে টাইমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে সেটাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে। আর কলকাতা আমার বাড়ি থেকে যেতে বেশ অনেকটা সময় লাগে, ট্রেনেও প্রায় 4-4.5 ঘন্টা লেগেই যায়। ট্রেনে উঠে আমার আর কোনো ভিডিও শ্যুট করতে মনে নেই। ইনফ্যাক্ট ট্রেন থেকে নামার পরে একটা অটো ধরতে হয়, সেটাও শ্যুট করতে মনে নেই। আর তারপরে যেটা হয়েছে দেখো, রিক্সায় উঠে একটু মনে পড়েছে, তাই তো একটু ভিডিও শ্যুট করতাম। তো রিক্সায় উঠে ঝটপট ভিডিওটা স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি আমার বাবা বারবার তাড়া দিচ্ছিলেন যে কুইক এসো, কারণ কি ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্টের টাইমটা বেরিয়ে যাবে। আর বাড়িতে যেহেতু আমাদের ড্রাইভার আঙ্কেল রয়েছে, তো ড্রাইভার আঙ্কেল অনেকক্ষণ এসে বসে রয়েছেন। তো সেই জন্য বাবা এত তাড়া দিচ্ছে, আমার আর কোনো কিছু মনেই নেই একটু ভিডিও শ্যুট নেব। যাই হোক, যাওয়ার পথে এদিক ওদিকের কয়েকটা বাড়ির ভিডিও তোমাদের জন্য শ্যুট করেছি, কারণ কি এই রাস্তা দিয়েই আমি হাঁটাচলা করেছি, ছোটোবেলা থেকে বড় হয়েছি। আর ওই দেখো দূরে যে হলুদ রঙের 3তলা বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই বেসিক্যালি আমার বাড়ি, আমি যেখানে জন্মেছি বড় হয়েছি। যদিও মেয়েদের বিয়ের পরে আর আমার বাড়ি বলে তো কিছু হয় না, ওটা আমার বাবার বাড়ি। এই দেখো বাবা এসে শিহাবকে কোলে নিয়ে নিচ্ছেন। আর এই যে শিহাব চলে গেছে দাদার সাথে কোলে করে। আর শিহাবকে দেখভালের জন্য যে পিসি থাকেন তাকেও কিন্তু নিয়ে এসেছি, কারণ তিনি তো কথা বলতে বা কানে শুনতে পান না, তাকে ওখানে একা রেখে আসা মুশকিল। আর আমরা মোটামুটি 2-3 দিনের জন্যই প্ল্যান করে এসেছি। কলকাতায় আসলে আর আমাদের একদিনে চলে যাওয়া হয় না, 2-3 দিন টাইম লেগেই যায়। প্রথমেই আমি আমার ঘরে চলে এসেছি, এসেই ফ্রেশ হয়ে নিতে হবে। আর বাপের বাড়িতে গেলে একটা সুবিধা হয়, ছেলেকে আমাকে আর দেখতে হয় না, আমার মাই তার দায়িত্ব নিয়ে নেয়। তো আমার ছেলেকে আমার মাই ফ্রেশ করাচ্ছে, ওখানে মাই খাওয়া দাওয়া করাচ্ছে। অন্যদিকে আমরা অল্প করে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, কারণ কি আমাদেরকে তো আবারও বেরোতে হবে। আগেই বললাম যে ড্রাইভার আঙ্কেল অনেকক্ষণ এসে বসে রয়েছে। এদিকে দেখো আমরা ফ্রেশ হয়ে নামতে নামতে দেখছি আমার মা শিহাবকে অলরেডি ফ্রেশ করিয়ে নিয়েছে। আর শিহাব ডগুবাবুর ঘরে চলেও এসেছে, এখানে এসে 2 ভাইতে খেলা করছে। আর আমার মা দৌড়ে দৌড়ে শিহাবকে খাইয়ে যাচ্ছে। অন্যদিকে আমাদেরকেও তাড়া দিচ্ছেন যে চল তাড়াতাড়ি করে খেয়ে নিবি, খেয়ে দিয়ে তাড়াতাড়ি যা, ডাক্তারটা দেখিয়ে চলে আয়। আমার বাড়ি বেসিক্যালি এয়ারপোর্টের 4 নম্বর গেটের দিকে, আর ডাক্তারবাবু বসেন বাগুইহাটির দিকে। আর ছোটবেলা থেকে যদি ট্রেন পথে যাওয়া যায় তাহলে আমরা মোটামুটি ট্রেনটাই সবাই সবসময় প্রেফার করতাম। আর তাছাড়া ওলা উবেরটাই প্রেফার করি যেখানে ট্রেনে যাওয়া যায় না, অথবা যদি কারো বাড়িতে পার্সোনাল কার থাকে তো কারেই কিন্তু ছোটবেলা থেকে আমরা ট্রাভেল করেছি। তো যেহেতু আমাদের বাড়িতে কার রয়েছে, তো বাবা সেই জন্য আর বললেন যে দরকার নেই, কারে করেই চলে যাও। আর যেহেতু আমার দাদা নেই, দাদা থাকলে দাদাই ড্রাইভ করতো, আমি তো ড্রাইভ করতে পারি না, ইনফ্যাক্ট শিহুর বাবাও পারে না। সেই জন্য এখন যদি আমাদেরকে কোথাও যেতে হয় তাহলে হয় বাড়ির গাড়িতে ড্রাইভার আঙ্কেলকে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ আমরা ওলা উবের করে যাই। তো যাই হোক, ড্রাইভার আঙ্কেলকে বাবা তো আগে থেকে বসিয়েই রেখেছিল। তো এই দেখো বাবাও চলে এসেছে আমাদের সাথে। তো এই তাড়া ছিল দেখতে পেলে, খাবারের টাইমেও খুব একটা ভালো করে ভিডিও শ্যুট করা হয়নি। তো যাই হোক, আমরা ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি, ঝটপট করে বেরিয়ে পড়েছি। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি ডাক্তারবাবুর চেম্বারের দিকে। যদিও উনি উমা মেডিকেল ওখানে নার্সিংহোমে বসেন, তো সেই নার্সিংহোমের দিকেই যাচ্ছি। এই টাইমে যখন আমি সিগন্যালে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু একটা দারুণ মজার জিনিস হয়েছিল। উপর থেকে একটা ভীষণ বড় প্লেন কিন্তু গিয়েছিল, কিন্তু যেহেতু আমি ক্যামেরা সবসময় অন করে রাখিনি সেই জন্য সেই শ্যুটটা আর নেওয়া হয়নি।
আর এদিকে দেখো বলতে বলতে আমরা ডাক্তারের নার্সিং হোমে চলেও এসেছি। ডাক্তারবাবু এসে দেখছি উনি চলে গেছেন ওটিতে। আমাদের তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল 1টার দিকে, কিন্তু ডাক্তারবাবু ওটি সেরে ফিরেছেন প্রায় 4টের দিকে। তো যাই হোক, এটা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। ইনফ্যাক্ট মাঝখানে শিহাবের একটু ঘুমও পেয়ে গেছে, কারণ আমরা অনেকটা সকালে কাটোয়া থেকে বেরিয়েছিলাম। এই টাইমে শিহুর সাথে শিহুর বাবারও একটু চোখ লেগে গেছে। যাই হোক, এখানে ওরা বেশ খানিকক্ষণ হাঁটা চলা করছিল, সবাই খুব ফেড আপ হয়ে যাচ্ছিল, বাচ্চারা খুব কান্নাকাটি করছিল। আর আমি বসে বসে এটাই ভাবছিলাম যে ছোটবেলা থেকে আমি অত প্লেন দেখেছি, তারপরেও এত বড় বড় প্লেন দেখতে আমার কত আনন্দ লাগে। সেখানে শিহুর আর শিহুর বাবার তো আজকে প্রায় ফার্স্ট টাইম বলা চলে। শিহুর বাবা আগে 2-1বার প্লেন দেখলেও, মানে এত বড় প্লেন দেখলেও, শিহুর কিন্তু ফার্স্ট টাইম ছিল। তো সেই কথাটাই আমি ভাবছিলাম আর আমার বাবাকে বলা বলি করছিলাম। যাই হোক, দেখো এবার ডাক্তার ফাক্তার দেখিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে ব্যাক করছি। আগেই বললাম বেশ টায়ার্ড লাগছে, কারণ সকাল থেকে অনেকটা জার্নি হয়ে গেছে। আর এবার দেখো রাস্তা দিয়ে ফেরার টাইমে দেখছি একটা রথ যাচ্ছে। বেসিক্যালি এই দিনটা কিন্তু ছিল একটা উল্টো রথের দিন। তো শিহাব তো আমাদের কাটোয়াতেও মোটামুটি অনেক রথ দেখেছে। ইনফ্যাক্ট রথের দিনের ভিডিওটাও তোমাদের সাথে বোধহয় শেষবার শেয়ার করেছিলাম। তো এই দিনটা ছিল উল্টো রথের। এখানে খানিকক্ষণ গাড়িটাকে স্টপ করতে হয়েছিল। ফাইনালি এই দেখো আবারও এসে পৌঁছে গেছি। আর এবার একটু ফাইনালি রিল্যাক্স করব, কারণ খুব টায়ার্ড লাগছে, তোমাদেরকে আগেই বলেছি। এবার দেখো আমার মা দরজায় দাঁড়িয়ে রয়েছে শিহুর জন্য। ডাক্তার কি বলছেন, কি ব্যাপার, সেই সমস্ত শুনতেই আমার মা ব্যস্ত। যাই হোক, উপরে এসে শিহাবকে ফ্রেশ করে দিলাম, আমরাও একটু ফ্রেশ হব, আমরা একটু রেস্ট করব। ইতিমধ্যে শিহু দেখেছে যে যেহেতু ডগু বাড়িতে ছিল, দেখতেই পেলে, তো ডগুর জন্য রথ সাজানো হচ্ছে। শিহুর বক্তব্য আমিও রথ টানতে যাব। তো আমি বললাম যে বেশ ঠিক আছে, তাহলে আমরা একটু রেস্ট করি, তুমি না হয়তো যাও ডগু ভাইয়ের সাথে খেলা করো। আমরা জাস্ট একবার ভাবো যে বাচ্চাদের কি পরিমাণ এনার্জি। এই দেখো ডগু চলে এসেছে শিহাবকে ডাকতে, সাথে এসেছে অর্পিতাই ডগুর দেখভাল করে আমাদের ওই বাড়িতে। আর এমনি তো আমার বাপের বাড়িতে তো প্রচুর লোকজন থাকে, মানে আমার মা বাবা রয়েছেন, বড় মাসি বড় মেশো থাকেন, আমার ছোট মাসি থাকে, তারপরে আমাদের একটা মাসি সাথী মাসি রয়েছেন, কাজ করেন, তিনি থাকেন, অর্পিতা তো স্পেশালি রয়েছে, বৌদি রয়েছে। তো সেক্ষেত্রে ডগুর দেখভালের খুব একটা অসুবিধা হয় না। শিহাবেরই যেটা সমস্যা হয়, যেহেতু এখানে একদমই আমরা একা, তো একাকিত্ব ফিল করে বলে আমি আর ওদের পিছন পিছন ঘুরিনি। আমি বললাম যাও, তোমার যেটা ভাল লাগে, যেমন ভালো লাগে তেমন করো। এদিকে ডগুকে দেখো, সে কিন্তু তার পিসির কাছে আসে না, অন্যদিকে পিসোর কোলে কিন্তু বেশ ভালোই ওঠে, তার সাথে ওর আবার বিশাল ভাব। ভেবে তো ছিলাম শিহাবকে না হয়তো ওরা নিয়ে গেছে, বাস এবার আমি একটু বাঁচলাম, আমি একটু রিল্যাক্স করব। এরপরে ভাবছি থাক, রিল্যাক্স করে আর দরকার নেই। শিহুর বাবা আর আমি এই ছাদে বসে একটু গল্প করছিলাম। আর গল্প টল্প করার পরে এই দেখো আমার মা টেনে টুনে নিয়ে এসেছে, না আবারও খাওয়া দাওয়া করতে হবে। ছোটবেলায় মোটামুটি আমরা বেশ অনেক রাত করেই খেতাম, কিন্তু এখন আমার বাবা মা আবার খাবার দাবারে ভীষণ স্ট্রিক্ট। মোটামুটি ওই 6টা সাড়ে 6টার দিকেই বাবা মা খেয়ে নেন। আর যেহেতু আমরা অনেকটা ট্রাভেল করে এসেছি, ওই বলছেন বিকাল খেয়ে না। ওই বিকাল কি আর খাওয়া হয়, তাও যাই হোক জোর করে খাওয়াচ্ছেন। অন্যদিকে এইদিকে বাইরে দেখো শিহাব আর ডগু দুজনে মিলে ওই ছোট্ট একটা রথ, ওই ঘরের মধ্যেই, মানে আমাদের গেটের বাইরে নয়, বাড়ির গ্রাউন্ডের মধ্যেই দুই ভাইতে খেলা করছে। আর ওখানে শিহুর বাবা আর আমি অল্প করে একটু ভাত খেয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আগের দিন আর কিচ্ছু শ্যুট করা হয়নি। আগের দিন কিন্তু বিকালবেলায় আমি গিয়েছিলাম একটু পার্লারে, সেখানে গিয়ে আমি একটু হেয়ার ট্রিটমেন্ট করিয়ে এসেছি, সে সমস্ত কোনো কিছুই আর শ্যুট নেওয়া হয়নি। যাই হোক, এই দেখো এটা পরের দিন সকালবেলায়, ওর মামি রয়েছে আর শিহু আর ডগু দুই ভাইতে খেলাধুলা করছে। আর ঘরের অবস্থা দেখো, ঠিক যেমনটি আমার বাড়িতে দেখতে পাওয়া যায় একই রকম অবস্থা। আসলেই বোধহয় যে বাড়িতে বাচ্চা থাকে সেই বাড়িতে এরকমই কন্ডিশন হয়ে থাকে, পুরো খেলনায় চারিদিকে ছড়ানো ছিটানো। আর তোমাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করব আজকে, আমার মায়ের প্রচুর কিন্তু গাছের শখ। এত সুন্দর করে দেখো গাছ লাগিয়েছেন, অল্প জায়গার মধ্যেও কি দারুণ করে ম্যানেজ করে গাছ লাগিয়েছেন। চলো তোমাদেরকে পুরো বাড়িতে কোথায় কোথায় কিভাবে গাছ অ্যারেঞ্জ করেছে আমার মা, চলো সেটাই দেখাই। দেখতেই পেলে গেট দিয়ে ঢুকে আমাদের এই জায়গাটা যখন ছোট ছিলাম তখন পুরোটাই মাটির ছিল, কিন্তু এখন যেটা করেছে, যেহেতু গাড়ি থাকে লেফট সাইডটাতে, তো একটু স্টাইল করে দিয়েছে, একটুখানি জায়গা করেছে মাটি রাখা, আর বাকিটুকু মেঝে করা রয়েছে। তো যেটুকুতে মাটি রাখা রয়েছে দেখো, সেখানে এমন কোনো গাছ নেই যেটা আমার মা লাগাননি। তুলসী পাতা রয়েছে, আর এই যে গাছটা দেখছো কাটা রয়েছে, নারকেল গাছটা, এটা আমার ঠাকুমার হাতে লাগানো গাছ। গাছটা কিন্তু কোনোদিনও কোনো ফল দেয়নি, সেই জন্যই বাধ্যতামূলক কেটে দিয়েছে, কিন্তু ওটা বেসিক্যালি ঠাকুমার হাতে লাগানো গাছ বলে ওটাকে তুলে দেওয়া হয়নি। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চুই গাছ বলে। চুই ঝাল আমাদের বাড়ির সবার খুব ফেভারিট, মানে বাবার মায়ের, সেই কারণে চুই গাছ লাগিয়েছে। আরও প্রচুর গাছ রয়েছে ওইটুকু জায়গার মধ্যে,
বেদানা গাছ রয়েছে, লিচু গাছ রয়েছে, আর আমার মাই কিন্তু এগুলো সব পরিচর্যা করেন। এবার দেখো এই সাইড দিয়ে একটু চলে যাচ্ছি, মানে পুরো বাড়ির সাইডে একটু করে জায়গা রাখা, আর কোনায় কোনায় দেখো এরকম করে ঘুরিয়ে দিয়েছে, আর সেখানে অল্প করে মাটি দিয়ে তার মধ্যে কিন্তু বিভিন্ন গাছ লাগিয়েছেন। আর মা যেটা করেন, যত সবজির যে সমস্ত নোংরাগুলো থাকে, মানে সবজির খোসাগুলো, সেইগুলোই কিন্তু ওখানে ডিরেক্টলি সারের জন্য দিয়ে দেন। এতে করে গাছগুলো একদম অরিজিনাল সার পেয়ে যায়। ওদিকে দেখো জামাইকে আমার মা সকালবেলায় ব্রেকফাস্ট দিচ্ছে, আর আমি বাইরে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তোমাদেরকে দেখাবো বলে কি কি গাছ আছে। কচু গাছ পর্যন্ত আছে, তোমরা জাস্ট ইমাজিন করো। আরও যে কত গাছ তত আমি বলতে পারছি না, মানে মায়ের যেটা মন চায় মা এখান থেকে তোলে দিয়ে তারপরে রান্না করে। হ্যাঁ, মানে পেয়ারা গাছ, বিভিন্ন ফুল গাছ, কচু গাছ, এই দেখো সাথী মাসি রান্না করছে। আর মানে আমি অত গাছের নামও জানি না যত আমার মা করেন। আর আমাদের এখানে যখন মা আসেন তখন মাঝে মাঝে শিম নিয়ে আসেন, লেবু নিয়ে আসেন, লঙ্কা নিয়ে আসেন, এগুলো সব আমার মায়ের ছাদ বাগানের, মানে ছাদেও একটা বিশাল বড় বাগান আছে, তোমাদেরকে সেটাও ঘুরে দেখাবো। আপাতত নিচে যেগুলো আছে সেইগুলো চলো দেখাচ্ছি। এই দেখো বেরিয়ে এসে এইখানটাতেই দাদার গাড়িটা রাখা থাকে। আর একটা জিনিস মজার দেখাবো তোমাদের, এই দেখো এই উপর দিক করে বাবা রাখেন তার গামবুট, এগুলোকে গামবুটই বলতো ছোটবেলা থেকে। আমার বাবা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, তার সাথে সার্ভেয়ারও, তো মাপঝোপ করার জন্য বিভিন্ন এখানে ওখানে নামতে হতো বলে ছোটবেলা থেকেই দেখতাম ওই গামবুটটা পরে যেতেন। তো সেই গামবুটটাও দেখিয়ে দিলাম তোমাদের। আর এবার দেখো এই দিক থেকে একটা এন্ট্রান্স রয়েছে, আর এখানে বাবার অফিস রুমটাও রয়েছে। এইখানটা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা বাচ্চা ছেলে না মেয়ে এখন যাই নাকি সে কাজ করে, আর এটা হচ্ছে বাবার অফিস রুম। তো এখানটাও দেখো দেখতেই পাচ্ছ বাবার ড্রয়িংয়ের সেট আপ। যারা তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আইডিয়া আছে তারা সবাই জানো যে এরকমভাবেই সেট আপ রাখতে হয়। আর এটা কম্পিউটারে কাজ করে ওই ছেলেটি বা মেয়েটি, আমি জানি না ঠিক কে কাজটা করে। আর এদিকে দেখো ওই যে জামাই বসে বসে খাচ্ছেন, তাকে সব শাশুড়িরা মিলে খাওয়াচ্ছেন। আমার ছোটো মাসি একবার এসেছে, সে বোধহয় কিছু খাওয়াচ্ছে। ও এখন এই টাইমে আমার ছোটো মাসি আমার ছেলেকে দেখভাল করছিল। এই মাসি ভীষণ অসুস্থ, তো মাসির শরীরটা ভীষণই খারাপ, সেই জন্য ছেলেকে কোলে নিতে পারছেন না, তবু তার পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছেন। আর একটা জিনিস দেখাই যেটা আমাদের বাড়িতে দেখতে পেলাম, দেখে আমার ভালো লাগলো। দেখো বাবা মায়ের ঘরটা কিন্তু সেই ছোটোবেলার মতো, বাবা মায়ের ঠিক তেমন কোনো আড়ম্বর নেই, কিছু নেই। বিছানার উপরে ওই শীতলপাটি বলতাম আমরা, ওই শীতলপাটি বিছিয়েই শোন। এখনও কোনো তোষক পাতেন না, তাতে কোমরে ঘাড়ে ব্যথা হবে সেই জন্য। আর উপরে আমাদের ঘরগুলো কিন্তু একদম ঝাঁ চকচকে সুন্দর করে রেডি। এই যে বাবা মায়ের ঘরের সাথে অ্যাটাচ কোমোড বাথরুমটা দেখলে, আগে কিন্তু এটাও বাবা মা অ্যাক্সেস করতো না। ওই যে শিহুর বাবা যেখানে ডাইনিংয়ে বসে খাচ্ছে তার পাশে একটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে, ওটাকে কিন্তু বাবা মা ব্যবহার করতেন। মানে ওনারা কিন্তু কখনোই এই আমাদের মতো এইরকম হননি, মানে ওনারা এখনও এতটাই কর্মঠা রয়েছেন একটাই কারণ ওনাদের মধ্যে ওই পুরনো কালচারটা ওনারা ধরে রাখতে পেরেছেন। এদিকে দেখো বসে বসে সকালবেলায় আমার মা তার জামাইকে প্রচুর ফল কেটে দিচ্ছেন, ফল খাওয়াবেন। মানে আমাদের বাড়িতে ওটাই রিচুয়াল যে প্রচুর ফল খাওয়া হয়, মানে খাবার দাবারের থেকেও বেশি ফল খাওয়া হয়। চলো এবার তোমাদেরকে একটু দেখিয়ে আসি আমার পুরনো ঘরটা। মানে এই ঘরটাতে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, তখন ওই উপরে যে ঘরটা দেখতে পেলে একদম টপে 3 তলাতে, ওই ঘরটা তখন ছিল না। ছোট থেকে বেসিক্যালি আমি এই ঘরটাতেই বড় হয়েছি, যদিও এটা এখন হয়ে গেছে আমাদের গেস্ট রুম, মানে বাবা মায়ের যে সমস্ত আত্মীয় স্বজন আসেন তাদের জন্য রাখা এই গেস্ট রুমটা। আর এখানে ওই যত পুরনো জিনিসপত্রগুলো ছিল, মোটামুটি আমার পুরনো খাট বা আমাদের যেটা পুরনো ইউজ হয় না সেই সমস্ত জিনিসগুলোই এখন এখানে কিছুটা, এটা বলতে পারো গেস্ট রুম প্লাস স্টোর রুম। এখানে দেখো ছোট্টবেলাকার আমার অনেক খেলনা, অনেক ছবি, অনেক বই, মানে প্রচুর স্মৃতি। এটা একটা আমাদের মেশিন রাখা আছে, আমার হারমোনিয়াম, তবলা সে সমস্ত রাখা আছে, যেহেতু আমি গান গাইতাম তখন। এখন তো আর কোনো কিছুই প্র্যাকটিস করা হয় না। ও এখানে আমার একটা ছোট্ট ছবি রয়েছে, মানে ছোট্টবেলার ছবি রয়েছে, ছোটবেলার ঠিক বলা যায় না, এটা আমার ওই বিটেকের টাইমকার একটা ছবি। আর তাছাড়াও প্রচুর বই ছিল, আমার বাবা মায়ের খুব বইয়ের শখ ছিল, মানে ধরে ধরে রবীন্দ্রনাথের একদম সিরিজ, বঙ্কিমচন্দ্রের সিরিজ, পুরো প্রচুর বই রাখা ছিল। এটা লাইব্রেরি করার বাবা মায়ের খুব ইচ্ছা ছিল। তো দেখো এই খাটটা ছিল ছোট্টবেলায়, আমি এটাতে ঘুমাতাম। তো এখন তো এটা গেস্টদের জন্য হয়ে গেছে, ওই যেটা বললাম যে গেস্ট প্লাস স্টোর রুম হয়ে গেছে এটা। তবুও যেটা হয় যে আমার এই ঘরটার সাথে কিন্তু বেশি অ্যাটাচমেন্ট রয়েছে, মানে জীবনের অনেক বেশি সময়টা আমি এই ঘরেই কাটিয়েছি। আর যবে থেকে ওই 3 তলায় গেছি তখন থেকে তো ধরো আমার বিটেক, এমটেক বাইরেই থাকা, তারপর তো বিয়ে হয়ে গিয়ে আরোই বাইরে চলে আসা। তো
তো এবার দেখো যাচ্ছি দাদা বৌদির ঘরের দিকে। এখানে দাদার আঁকা প্রচুর ছবি রয়েছে। আমার দাদা ভীষণ ট্যালেন্টেড, খুব সুন্দর ছবি আঁকে। এই যে দেখতে পাচ্ছ এদিক ওদিকে যত ছবি, সেগুলো আমি তোমাদেরকে না হয়তো পরে ধীরে সুস্থে দেখাবো, এখন অত তড়িঘড়ি করে দেখানো যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি যে এই যে আমার ছোটো মাসি আমার ছেলেকে নিয়ে এবং ডগুবাবুকে নিয়ে খেলা করছে। যেহেতু এই দিন মোস্ট প্রবলি সানডে ছিল, আমার বৌদি যাকে আমি সই বলে ডাকি, শিহুর মামি, সেও বাড়িতে ছিল। তো সেই কারণে এদের ঘরটাকে আর আমি অতটা সুন্দর করে দেখাতে পারছি না, বাড়িতে প্রচুর লোকজন রয়েছে। কিন্তু আমার দাদার ঘরে এত দারুণ দারুণ ছবি রয়েছে, মানে আমার দাদার হাতের আঁকা এতটাই নিখুঁত, কি বলবো, দেখে মনে হয় যেন মানে একটা কেনা ছবি বা হয়তো তোলা ছবি। দেখো এত সুন্দর করে আঁকা। ইনফ্যাক্ট ছোটোবেলায় যখন ও আঁকতো তখনের থেকে এখন আঁকা ছবিগুলো আরও বেশি নিখুঁত বলে আমার মনে হয়। তাও তো অতটা হয়তো প্র্যাকটিসও করে না, ওই লকডাউন পিরিয়ডেই যতটুকু হয়তো এগুলো এঁকেছে, সময়ও পায় না, নিজের কাজকর্মের ব্যস্ততা থাকে। তো দেখতেই পাচ্ছি এখানে সমস্ত ছবিগুলো আছে। এগুলো কিছু আছে দাদার ফ্রেন্ডের, কিছু বিভিন্ন মনীষীদের, ঠাকুরের। তো সব ছবিগুলোই এত সুন্দর আঁকা, মানে চোখ সরানোই যায় না। ইনফ্যাক্ট আমি তো শিহাবকেও বলছিলাম, দেখো শিহাব, তোমার মামা কত ভালো ছবি আঁকে, তোমাকেও কিন্তু আঁকতে হবে। যদিও শিহাব কিন্তু এমনিও আঁকতে একটু বেশিই ভালোবাসে, মানে এমনি কিন্তু ওকে আটকে রাখা যায় না, কিন্তু যদি ওকে একটু রং, ছবি, বই এই সমস্ত দিয়ে আটকে রাখা যায়, বেশ অনেকক্ষণ কিন্তু ছবি আঁকে। টিভিতে ছবি আঁকা ঠাকা দেখতেই ভালোবাসে। কিন্তু এগুলো তো উপরওয়ালার দান ছাড়া হয় না। যদি ওর ভিতরে ট্যালেন্টটা ভিতর থেকে এসে থাকে তবেই ও পারবে, আদারওয়াইজ শিখিয়ে হয়তো গাইডেন্স দেওয়া যেতে পারে, বাট শেখালেই যে এত ভালো আঁকবে তেমনটা নয়। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ডগুবাবু আর শিহাববাবু দুজনেই স্লিপে চড়ছেন এবং তাদের টেন্ট হাউসে ঢুকছেন। ও এখানে কিছু মজার জিনিস আছে। এই রুমটাতে আমি ছোট্টবেলা থেকে টিউশন করতাম। মোটামুটি আমার সমস্ত স্টুডেন্টরা এই গল্পটা জানে যে আমি খুব ছোট্ট বয়স থেকে টিউশন করতাম। যে বিভিন্ন মানুষের বিভিন্ন নেশা থাকে না, তো আমার ছিল পড়ানোটা হচ্ছে নেশা। তো সেখানে আমার স্টুডেন্টরা কিন্তু ওই সমস্ত নামঠামগুলো লিখেছে। এইখানে আমার ছোট্ট একটা টেবিল ছিল, আমার এখানে একটা বোর্ড ছিল, সেখানে আমি স্টুডেন্টদেরকে পড়াতাম। এখন এটা হয়ে গেছে ডগুবাবুর খেলার রুম। এখানে ডগুবাবুর সমস্ত খেলার সেট আপ থাকে। আর আমাদের প্রত্যেকটা ঘরেরই বাইরে একটা ছোট্ট করে ব্যালকনি আছে, তোমরা আগেই দেখলে। ব্যালকনি বিভিন্ন কাজে অ্যাক্সেস করা হয়, জামাকাপড় মেলার কাজেও অ্যাক্সেস করা হয়, কখনো দোলনা ফোলনা ঝুলিয়ে দোল ফোলও খাওয়া হয়। আর এই তার সাইডে যে ছোট্ট একটা রুম রয়েছে, এখন ওটা আর একটা আমাদের গেস্ট রুম হয়েছে। ছোটবেলায় ওই রুমটাতে কম্পিউটারটা ছিল, দাদা ওই রুমটাতে থাকতো। আর যখন দাদা পড়াশোনা করতে বাইরে চলে গেল তখন ওই রুমটাতে, মানে এইটা এখন যেটা দেখতে পাচ্ছ, এই রুমটাতে আমিও কিন্তু একটা গোটা সময় কাটিয়েছি। দাদা বাড়ি ফিরলে রুমটা হয়ে যেত দাদার, দাদা না থাকলে রুমটা হয়ে যেত আমার। দেখো এখানে যে ছবিগুলো না, এগুলো সমস্ত কিছু কিন্তু খুব ছোট্টবেলায় দাদার আঁকা ছবি, মানে খুব ছোট। আমার যতদূর মনে পড়ে আমি তখন ক্লাস 2-3-তে পড়ি, তখন দেখতাম দাদা এগুলো এঁকেছিল। তো তখন থেকে দেখো ওর কত সুন্দর ট্যালেন্ট। কোনোটা শুধু পেন্সিল দিয়ে এঁকেছে, কোনোটা পেপার কাটিং করে এঁকেছে। এটা এখন বেসিক্যালি আমাদের আর একটা গেস্ট রুম। এই রুমটাকে ওরা খুব সুন্দর করেই ডেকোরেট করেছে। দেখতে পাচ্ছি একই রকম রঙের একটা ওয়ার্ড্রব রেখেছে, এদিকে একটা আয়না রেখেছে, একটা খুব সুন্দর লাগছে দেখতে। এসি লাগিয়ে দিয়েছে, মানে এসি না লাগালে এই রুমটা একটু গুমোট হয়ে যেত। যাই এখন এই রুমটাতে ঢুকে আমার তো পুরো মনে হচ্ছিল আমি কোনো হোটেলের রুমে ঢুকেছি, মানে ছোট্ট তো ঘরটা, সেই ঘরটার মধ্যে এত সুন্দর সেট আপ করেছে। যাই হোক, তারপরে দেখছি এই যে আমার ছেলেরা বাইরে খেলাধুলা করছে। সে তো কোনোভাবেই খাওয়া দাওয়াও করবে না, স্নান টানও করবে না, প্রচণ্ড ব্যস্ত দুই ভাইতে মিলে। বেশ, ওরা না হয়তো আর একটু ব্যস্ত হয়ে থাকুক। আর চলো এই ফাঁকে তোমাদেরকে আমি একবার আমার মায়ের ছাদ বাগানটা ঘুরিয়ে নিয়ে এসে দেখাই। আর এবার সিঁড়ি দিয়ে উঠলেই হচ্ছে আমার ঘর। এই সিঁড়ির সাইডে দাদার বেশ কিছু আঁকা ছবি রয়েছে, চলো সেগুলো তোমাদেরকে দেখাই। দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমার ঠাকুরমার ঠাকুরদার, তারপরে তো রবীন্দ্রনাথ ঠাকুরের, একটা দুর্গা ঠাকুরের ছবিও দেখতে পেলে। আর এই দেখো এই হচ্ছে ছাদ। তো শিউর বাবাকেই বলছি চলো ছাদে যাবে, কারণ আমাদের ছাদ থেকে ছাদ বাগানে ওঠার জন্য যে কাঠের সিঁড়িটা, ওই যে বললাম যে দিনে দিনে আমি যা মোটা হচ্ছে আমার দ্বারা আর ওঠা সম্ভব নয়। এই ছাদটাকে ভেবো না, কিন্তু এর উপরে, মানে আমার রুমের টপে যে ছাদটা আছে, এখানে দেখো মা বিভিন্ন অ্যালোভেরা, বিভিন্ন ফুল গাছ লাগিয়েছে, কিন্তু ওই টপটাতে উনি প্রচুর গাছ লাগিয়েছেন। ওখান থেকে মাঝে মাঝে ভেন্ডি, লেবু, বিভিন্ন ফল, মানে ওই পেয়ারা, এই সমস্ত আমার মা নিয়ে যান। তো যাই হোক, ওখানে আর আমি উঠতে পারছি না। শিহুর বাবাকে কষ্ট করে বলেছি ওঠো এই যে সরু সিঁড়িটা দিয়ে। তো এই দেখো এই হচ্ছে সেই আমার মায়ের ছাদ বাগান। তারও দেখছি অনেকটা নষ্টও হয়ে গেছে, কারণ কি আমি শেষবার যখন এসেছিলাম তখন দেখলাম এখানে সেই রেড রেড যে বেরিজগুলো হয়, ওই বেরি ফলটাও হয়েছিল। কি রেড বেরি না ব্লু বেরি, দেখো বেগুন হয়েছে। তো মানে আমার মা এমন কিছু নেই যেটা ছাদে লাগাননি,
কিন্তু এইটা দেখে ভালো লাগছে যে আমার মা এত কিছুর মধ্যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। এই দেখো, এই হচ্ছে সেই লেবু। আর অদ্ভুত বিষয়, এই লেবুতে ভীষণ সুন্দর গন্ধ আর একটাও বীজ নেই। তোমরা যদি কেউ বিশ্বাস নাও করতে পারো, কিন্তু এটাই সত্যি, লেবুতে একটাও আমি বীজ দেখতে পাই না। এই দেখো, এখানে কলা গাছও লাগিয়েছে আমার মা, বুঝতে পারছো? আর দেখো কত পরিষ্কার করে রাখা আছে। তো এইটা দেখে আমার ভালো লাগছে যে আমার মা এত গাছ লাগাতে ভালোবাসে। জানি না ফিউচারে আমি কখনো লাগাতে পারবো কিনা। আর আমার মায়ের হাতে যে কোনো গাছের ফলনও খুব ভালো হয়, এক্স্যাক্টলি যেরকম শিহুর বাবার হাতের গাছেও কিন্তু দারুণ ফলন হয়। তো সেই একই ব্যাপার, মানে আমার মা আর শিহুর বাবা দুজনেই গাছ লাগাতে খুবই ভালোবাসে। ভিডিওটা শিহুর বাবাকে দিয়েই তুলিয়েছি, আমি নিচেই দাঁড়িয়েছিলাম, এরপরে শিহুর বাবা আবার নিচে নেমে এসেছে। আর তারপরে যেটা হয় যে আমাদেরকে এদিনই বাড়ি ফিরতে হবে, কারণ মানডে থেকে কলেজ থাকে, মানে আমাদের গেলে ওই 1-2 দিনের বেশি বাড়িতে থাকাও হয় না। তবুও যেটুকু সময় যাওয়া হয় সবার সাথে থাকা হয়, আনন্দ লাগে। এবার যাই হোক ফ্রেশ হব। এদিকে এই হচ্ছে আমার ঘর, মানে আমার এখনকারের ঘর। আমি মোটামুটি যখন এমটেকে জয়েন করি কি বিটেকের শেষের দিক থেকে আমাদের এই ঘরটা রেডি হয়েছিল, ওই 2015 সাল থেকে। মানে এই ঘরটার উপরে আমার অতটা টান নেই যত নিচের ঘরটার উপরে টান আছে। ওই যেটা বলছিলাম যে এখন যেটা হয় যে ঝাঁ চকচকে ঘর, এটা আমার একটা ছোট্ট কিচেন, যদিও সেটা অ্যাক্সেস হয় না। এই হচ্ছে আমার বেড, যেখানে আমি মোটামুটি বিটেক লাইফ এমটেক লাইফটা কাটিয়েছি, তারপরে তো বিয়ে থা হয়ে গেছে। আর এই হচ্ছে আমার এসি, এইদিকে আমার অ্যাটাচ বাথরুম, যদিও কেউ থাকে না সেই জন্য একটু অপরিষ্কার, মানে অতটা দেখভাল করা হয় না। আর এই হচ্ছে আমার আদ্যিকাল আমলের একটা ড্রেসিং টেবিল। আমার বয়স যখন ওই 6-7 বছর হবে তখন থেকে ওই ড্রেসিং টেবিলটা আমার, তারপরে আর চেঞ্জও করা হয়নি। আর ওই যে দেখো লাইট পোস্টের ও পাশে যে সাদা রঙের দূরে বাড়িটা দেখা যাচ্ছে, ওটাও কিন্তু আমাদেরই আর একটা বাড়ি। ওই বাড়িতে যদিও কেউ থাকে না, বাবা মা রিসেন্টলি বাড়িটা বানিয়েছেন, ওটা আমি অন্য কখনো দেখাবো, আজকে তো সময় হলো। ও বাড়িতেই নিচে আমার বড় মেশো আর বড় মাসি থাকেন, আর পুরো বাড়িটা বাবা মা তৈরি করেছেন ভাড়া দেবেন বলে। এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, যেখানে আমার দাদু দিদা ঠাকুরদা ঠাকুরমা সবার ছবি রয়েছে। আর এই হচ্ছে আমার মার উল্টোপাল্টা কাজ। আমাদের যখনই আমরা বাড়িতে যাই বা মা যখনই আসেন তখনই এক গাদা করে জামা কাপড় দেন। তো যাই হোক, আমাদের জন্য জামা কাপড় নিয়ে এসেছেন। অন্যদিকে আমার ছোটদা এবং ছোট বৌদি আর আরুরা, ওরাও আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। যেহেতু আমাদের সময় খুব কম থাকে, আমরা গেলেই মোটামুটি আমাদের সমস্ত আত্মীয়রা আসেন, দেখা টাকা করেন। তো দেখো, শিহু আরুরা সবাই ভীষণ খেলাধুলাতে ব্যস্ত, আর সবাই এসেই খেতে বসে গেছে, কারণ দুপুর হয়ে গেছিলো। আর আমার মা খালি সবাইকে খাওয়া দাওয়ার দেওয়াতেই ব্যস্ত। শিহুর বাবা তো এগুলো দেখে অবাক, বলছে যে মামনি এত কাজ করে কি করে। মানে আমার মা একা হাতে ঘর সামলাবে, বাইরে সামলাবে, ওই যে গাছপালা দেখলে সব কিছু সামলাবে, মানে অদ্ভুত এক মহিলা। যাই হোক, দেখতেই পাচ্ছ ডোগুবাবু, আরুরা বাবু আর শিহাব বাবু কেমন নাচা গানা করছে। যাই হোক, এরকমভাবেই আমাদের দিনগুলো কেটেছিল। শিহাবকে ডাক্তার দেখিয়ে এনেছিলাম মোটামুটি 1-1.5 মাস আগেকার ভিডিও, এটা আগেই বললাম। ইন দ্য মিন টাইম ডাক্তারের ওষুধে অনেকটাই শিহাব বেটার ফিল করছে। বাড়িতে আসার টাইমে আমার মা এই ইলিশ মাছটাও দিয়ে পাঠিয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আর বেশি লেন্দি করতে পারছি না, অনেক বকবক করে ফেলেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর হ্যাঁ, শিহাবের ডায়াগনোসিসে ধরা পড়েছে ইন্টেস্টাইনে অ্যালার্জি হচ্ছে, কিছু খাবার থেকে বিক্রিয়া করে ওরকম হচ্ছে। ডাক্তারবাবু সেই রেসপেক্টে মেডিসিন দিয়েছেন। আরও 1 মাস পরে আবার একবার যেতে হবে চেক আপ করানোর জন্য, কেমন আছে কি না আছে। তখন তোমাদের সঙ্গে যদি পারি তখন বাকি ভিডিও শেয়ার করব। টেক কেয়ার, অ্যান্ড বাই বাই।